হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা কিন্তু একদম ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সকাল ৮টা থেকে। দিনটা ছিল 18ই জুলাই, শনিবার। সকালে উঠে প্রথমেই মেয়ের জন্য খাবার বানাতে চলে এলাম। আর ব্রেকফাস্টে আজ একটু হেলদি স্মুদি বানিয়ে দিচ্ছি, চিড়ে, খেজুর, আমন্ড, দুধ আর একটা বাতাসা দিয়ে। একই খাবার কিন্তু একদম পছন্দ করে না, তাই রোজ একটু করে ভ্যারাইটি রাখতেই হয়। কখনো চিড়ের বদলে ওটস, কাজু, কালো কিশমিশ আর সাথে কোনো একটা ফল থাকে। বেশিরভাগ সময় কলা দিই, আবার সিজনে আমও দিই। এমনিতে আমার পালক ফল খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমটা ওর একটু বেশি প্রিয়। সকালে ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। কাল বাদ পরশু তো ওর এক্সাম শুরু। এখন আমি খাবারটা নিয়ে যাচ্ছি ওকে খাওয়াতে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আজ বিপত্তারিণী পুজো। আমি আর মা দুজনেই উপোস করে আছি। সকালে ঘরের সব আশি-বাসি কাজ সেরে নিয়ে স্নানটাও করে ফেললাম। এখন একটু আলতা পরছি। ধীরে ধীরে পুজোর জন্য নিজেকে প্রস্তুত করছি। সময় এখন বেলা 11টা। আমি প্রায় রেডি, আর মাও তৈরি হয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। মন্দিরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু পালককে সাথে নিয়ে যাচ্ছি না। ভাবলাম ওকে আগে মামা বাড়িতে রেখে যাই। তাড়াহুড়োর মধ্যে ওকে স্নানও করানো হয়নি। আর আজকে মন্দিরে কেমন ভিড় থাকবে সেটাও তো ঠিক নেই, তাই ওকে নিয়ে আর ঝুঁকি নিলাম না। বোনকে ফোন করে নিচে নামতে বলেছিলাম, চলে এসেছে। গলির মুখেই পালককে ছেড়ে দিলাম। বন্ধু দাঁড়িয়ে আছে ওই দূরে, দেখুন কেমন দৌড়ে ওর কাছে ছুটে যাচ্ছে। যাক বাবা, এখন নিশ্চিন্তে পুজো দিতে যেতে পারবো। এখান থেকে আমরা সোজা মিষ্টির দোকানে চলে এলাম। ঠাকুরের জন্য প্রসাদ তো নিতে হবেই। পছন্দ করে কিছু মিষ্টি নিলাম। এবার মিষ্টির প্যাকেটগুলোতে নাম আর গোত্র লিখে দিচ্ছি। সব প্রস্তুতি প্রায় হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সোজা মন্দিরের দিকে রওনা দেব। পুজোটা আজ আমরা 3 জনের নামেই দিচ্ছি, তাই প্রসাদের প্যাকেটে আলাদা করে নাম আর গোত্র লিখে নিলাম। একটাতে লিখলাম আমার বাবার নাম, সাথে আমাদের পারিবারিক গোত্র। আরেকটাতে থাকছে আমার মেয়ে আর আমার হাজবেন্ডের নাম, সেখানেও ওদের গোত্রটা ঠিক করে লিখে দিলাম। এইভাবেই সবকিছু গুছিয়ে নিয়ে মন ভরে ভক্তি নিয়ে পুজোর প্রস্তুতি নিচ্ছি। মন্দিরটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, পায়ে হেঁটে গেলে মোটামুটি 5 থেকে 7 মিনিটের পথ। আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর। প্রতি বছর এই সময়ে জল কাদা পেরিয়ে মন্দিরে যেতে হয়, কিন্তু এই বছরটা একটু আলাদা। এখন অবধি রাস্তাঘাট বেশ শুকনো। এই তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরের পাশেই আমার কাকির একটা ফুলের দোকান আছে, তাই সেখান থেকেই ঠাকুরের জন্য মালা আর ফুল কিনে নিলাম। আজকে সত্যিই আমাদের ভাগ্যটা খুব ভালো। মন্দিরে এসে দেখি একদম ফাঁকা, কোনো লাইন বা ভিড় কিছুই নেই। আমরা ঢোকার পর থেকেই ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। আমরা এসেছি মা তারার মন্দিরে। প্রতি বছরই আমরা এই মন্দিরেই পুজো দিতে আসি। এখানকার পরিবেশটা খুবই শান্ত আর ভক্তি ভরে পুজোটা করা হয়। এখানে পুজো মানেই কোনো তাড়াহুড়ো নয়, নাম গোত্র ধরে সময় নিয়ে একদম নিষ্ঠার সাথে সবকিছু সম্পন্ন করা হয়। আমরা যে ডালাটা নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরমশায়ের হাতে তুলে দিলাম। উনি খুব সুন্দরভাবে পুজোটা করে দিচ্ছেন। তারপর বিপত্তারিণী পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ধাগা, সেটা মন্দিরেই বসে পরে নিলাম। খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয়ে গেল। এখন আমরা মন্দিরের বাইরেটাতেই আছি।
আমার কোলে যে ছোট্ট বাচ্চাটিকে দেখছেন, ও আমার বোনের মেয়ে। যেই কাকির ফুলের দোকান থেকে আমরা মালা কিনলাম, ও হলো সেই কাকিমার নাতনি। প্রায় 2 থেকে 2.5 বছর পর আজ ওকে দেখলাম। পুচকিটা আমার মেয়ের থেকেও প্রায় 1 মাসের ছোট। যেহেতু অনেক ছোটবেলায় আমাকে দেখেছে, তাই এখন আর ঠিক চিনতে পারছে না। আমি ডাকতেই প্রথমে একদমই আসছিল না আমার কাছে। এক প্রকার জোর করেই কোলে তুলে নিলাম। শুরুতে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে ঠিক হয়ে গেল। ওর সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। খুবই মিষ্টি একটা সময় কাটল। তারপর আমরা মায়ের কাছে ধূপ আর মোমবাতি দেখিয়ে প্রণাম করলাম। মন্দিরের পাশেই বড় বাবার মন্দির আছে, সেখানেও গিয়ে প্রণাম সেরে নিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে এখন দেখছি রোদের তেজটাও বেশ বেড়ে গেছে। বাড়ি ফেরার পথে একটু সবজির দোকানে থামলাম। ভাবলাম যেহেতু বেরিয়েই আছি, তাই দরকারি জিনিসগুলো নেওয়া যাক। এখান থেকে কিছু আলু আর কাঁঠাল কিনে নিলাম। এখান থেকে সব সেরে সোজা এবার বাড়ির পথে। বাড়ি ফিরে এলাম। উফ, সত্যিই ভীষণ গরম লাগছে। ফেরার পথে মামা বাড়ি থেকে মেয়েকেও নিয়ে এলাম সঙ্গে। বাড়ি এসে ওকে আগে ভালো করে স্নান করিয়ে ফ্রেশ করে দিলাম। অনেকটা বেলাও হয়ে গেছে। এখন ওকে একটু ডাবের জল দিয়ে দিলাম। ডাবটা কিন্তু আমাদের বাগান বাড়ির গাছের। সেখান থেকেই বাবা 3টি ডাব বেরিয়ে এনেছিল, আর আজ সেখান থেকেই একটা ডাব কাটা হলো। ডাবটায় এত জল ছিল যে প্রায় 2 গ্লাস হয়ে গেল। আর স্বাদ একদম মিষ্টি আর ভীষণই সুস্বাদু। আমিও একটু খেলাম। একেবারে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগলো। এদিকে মা খুব সুন্দর করে প্রসাদ বেড়ে দিচ্ছে, তাই এখন আপাতত এই ফল প্রসাদ দিয়েই খাওয়া শুরু করব। এইভাবেই ধীরে ধীরে দিনের ক্লান্তিটা কেটে যাচ্ছে। ফল প্রসাদ খেয়ে এবার রান্নাঘরে চলে এলাম। আজ আমার আর মায়ের তো উপোস, তাই ভাত খাবো না আমরা। কিন্তু বাবা, মামা আর পালক তো ভাত খাবেই, সেই জন্য রান্না শুরু হয়েছে। আমি একটু সবজি কেটে দিচ্ছি, তাহলে মায়ের রান্না করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। আজকে আবার মা একসাথেই দুপুর আর রাতের রান্নাটা গুছিয়ে নিচ্ছে। রাতে যেহেতু লুচি খাওয়া হবে, তাই লুচির সাথে খাওয়ার সব তরকারিই এখনই বানিয়ে রাখছে। পালককে খাওয়াতে বসালাম। আজ রান্না হয়েছে মুগ ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ঝিঙে পোস্ত। সবকিছুই অল্প অল্প করে নিয়েছি। এখন ধীরে ধীরে খাওয়ানো হচ্ছে। কতক্ষণে পুরোটা কমপ্লিট করবে তার কোনো এখন ঠিক নেই। পালককে খাওয়ানো শেষ করে এবার আমি সাবু মাখতে বসে পড়লাম। ওকে খাওয়াতে কিন্তু পাক্কা 1 ঘন্টা লেগে গেল। যাই হোক, এখন সাবুটা মেখে নিচ্ছি। দিদা এসেছে, তাই দিদার বাড়িতেও একটু পাঠাবো। আমরাও তো দুপুরে এই সাবুই খাবো, তাই মেখে ফ্রিজে একটু রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ লাগবে। আজ বড় দানা সাবু নেওয়া হয়েছে। মা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিল, সেই জন্য কত সুন্দর ফুলে উঠেছে। এই বড় দানার সাবু ভালো করে ভিজলে কিন্তু খেতেও দারুণ লাগে। এবার নারকেল, কলা, আম আর বাতাসা দিয়ে সাবুটা সুন্দর করে মেখে নিচ্ছি। এখন সময় দুপুর 3টে। পালককে টিউশনে দিয়ে আসছি। সাধারণত শনিবারে ওর পড়া থাকে না, কিন্তু মাঝে একদিন পড়া মিস হয়ে গিয়েছিল, তাই আজ দুপুরেই সেই দিনের পড়াটা করিয়ে দেবে ওর টিচার। আমাদের ফ্ল্যাটের একদম পাশেই ওর টিচারের বাড়ি, রাস্তার এপার ওপারেই, তাই এখন ওকে দিয়ে আসছি পড়তে। মেয়েকে টিউশনিতে দিয়ে বাড়ি ফিরছি। বাড়িতে এসে আর দেরি না করে সাবু মাখা নিয়ে বসে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর প্রথম কামড় দিতেই বুঝলাম সত্যি দুর্দান্ত হয়েছে খেতে। সব উপকরণের পরিমাণ একেবারে পারফেক্ট। এমন মাখা হলে খাবার মজাই আলাদা। চলুন তাহলে আর দেরি না করে পুরো খাবারটা শেষ করে ফেলি। খাওয়া দাওয়ার পর প্রায় ঘণ্টাখানেক একটু রেস্ট নিয়েছিলাম।
কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, মেয়েকেও ফ্রেশ করে দিলাম। এখন ওকে একটু দুধ হরলিক্স খাইয়ে পড়তে বসিয়েছি। আর 2 দিন পরেই তো ওর পরীক্ষা। এখন ঘড়িতে রাত 8:30। একটু খিদেও পাচ্ছিল, তাই মাকে বললাম চানা মাখা করে দিতে। মা আগে থেকেই ছোলা ভিজিয়ে রেখেছিল। ওতেই টমেটো, শসা, লেবু, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা চানা মাখা বানিয়ে দিল। এখন সেটাই খেতে খেতে মেয়েকে পড়াচ্ছি। মেয়েকে পড়ানো শেষ। এখন ঘড়িতে প্রায় রাত 9:30 বাজে। আমরা রান্নাঘরে চলে এলাম রাতের খাওয়ার জোগাড় করতে। আজকের রাতের মেনুতে তো আছে লুচি, আর লুচি বাদে তো বাকি সব কিছু মা দুপুরেই করে রেখেছিল। এখন শুধু মা গরম গরম লুচি ভেজে নিচ্ছে। লুচি ভাজার সেই গন্ধে পুরো বাড়িটাই যেন ভরে গেছে। লুচি ভাজা হয়ে গেলে মা সব খাবারগুলো একটা টিফিন ক্যারিয়ারে সুন্দর করে গুছিয়ে দেবে, কারণ এগুলো যাবে আমার মামা বাড়িতে। মায়ের গুছানো হলে আমি একটু পরেই খাবারগুলো নিয়ে মামা বাড়িতে দিয়ে আসব। আজকের রাতের মেনুটা বেশ জমজমাট। গরম গরম লুচির সঙ্গে আছে আলুর দম, কাবুলি চানার ঘুগনি আর মিষ্টি সিমাই। এই তো বেরিয়ে পড়লাম মামা বাড়িতে খাবারটা দিয়ে আসতে। ওখানে গিয়ে দেখলাম মামিরা সবাই রাতের খাবারের আয়োজন নিয়ে বেশ ব্যস্ত। আমি শুধু 2-1 মিনিট বসে একটু কথা বললাম, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব, কারণ এখনও পালককে খাওয়ানো বাকি আছে। আমার ছোট মামার মেয়ে পড়াশোনা করছে, ওরও 2 দিন পর পরীক্ষা। পালক আর ও একই স্কুলে পড়ে, পালক নার্সারিতে আর বনু ক্লাস 2-তে। বাড়ি এসে পালকের খাবারটা নিয়ে নিলাম। পালককে খাওয়াতে খাওয়াতে মা আমাদের খাবারটাও বেড়ে নিয়ে চলে এলো। এবার আমরাও খেতে বসছি। আজ আবার 13টা লুচি খাওয়ার নিয়ম। খুব একটা সহজ নয়, কিন্তু নিয়ম তো মানতেই হবে। আজ প্রত্যেকটা রান্না মা এত সুন্দর বানিয়েছিল, খাবার দিয়ে অটোমেটিক ভোগের সুবাস বেরোতে শুরু করেছে। চলুন তাহলে খাওয়াটা সেরে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো দিনের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।